আমার নাম রাজিয়া। আমার বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলাতে। আমার আব্বা পেশায় একজন মৌলভী ছিলেন এবং আমরা যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে আমার আব্বার বেশ সুনাম এবং নামডাক ছিল। আমার আব্বা যে মসজিদে ইমামতি এবং মৌলভীগিরি করতেন সেখানে তেনাকে সবাই সমীহ করতেন। আমরা দুই বোন ছিলাম। আমার যে বড় বোন ছিল তার বিয়ে হয়ে গিয়েছিল এবং আমি আমার আব্বা আমার সঙ্গে সেখানে থাকতাম। আমাদের আত্মীয়স্বজন আশেপাশেই থাকতো। যেমন আমার খালা বাড়ি আমরা যেখানে থাকতাম ওইখান থেকে অন্য একটা পাড়ায়, এবং আমার চাচারা সবাই ওইখানেই বসবাস করত। তো আমি এবং আমার পরিবার মিলে ছোটবেলা থেকেই অনেক সুখে শান্তিতে বসবাস করেছি। আমার আব্বা বেশ স্বাবলম্বী ছিলেন এবং আমাকে খুব আদর যত্ন করতেন। তিনি সবসময় আমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে বাড়িতে আসতেন এবং বাড়িতে ঢুকেই উনি আম্মা বলে একটা ডাক দিতেন। তো আমার বয়স তখন 14-15 বছর হবে যখন আমার সঙ্গে এই ইনসিডেন্টগুলো ঘটা শুরু করে, এবং এর পরবর্তীতে আমার জীবনে নেমে এসেছিল এক দুর্বিষহ ঘটনা। সেসব শুনলে আপনারা নিশ্চয়ই চমকে যাবেন। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। আজকে আমরা শুনব রাজিয়া সুলতানার ঘটনা, এবং তার সঙ্গে কি ঘটেছিল সেটা শুনলে আপনারা সবাই চমকে যাবেন। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ঘটনাটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সময়টা ছিল ডিসেম্বরের শুরু দিক। তখন আমি মাদ্রাসা থেকে ছুটি পেয়েছি। আমার তখন 25 পাড়ার মতো শেষ হয়েছে, এবং আমার আব্বা ছোটবেলা থেকে চেয়েছিলেন আমাদেরকে হাফিজা বানাতে। আমার বড় বোন একজন হাফিজা এবং পরবর্তী পড়াশোনা সে করছে। তার হাজব্যান্ডও একজন হুজুর এবং তিনিই তাকে পড়ান, এবং আমাকেও এরকম একজন হাফিজা এবং পরবর্তী পড়াশোনা কমপ্লিট করিয়ে তিনি বিয়ে দেওয়ার কথা চিন্তা করেছিলেন। সাধারণত হুজুরদের এরকমই চিন্তাভাবনা থাকে। তবুও ছোটবেলা থেকে যেহেতু এইসব শিক্ষা পেয়ে বড় হয়েছি সেহেতু আমার কাছে এইসব জিনিসই খুব ভালো লাগতো, এবং আমি ম্যাক্সিমাম টাইমই কোরআন তিলাওয়াত, সূরা তিলাওয়াত, গজল এগুলো নিয়ে পড়ে থাকতাম। এক কথায় বলা যায় ধর্মের প্রতি আমার ছিল বিশেষ টান, এবং আমার আব্বা আমাকে হাফেজা বানাতে চেয়েছে, যার কারণে আমি মনোযোগ দিয়ে সেটা পড়াশোনা করছিলাম। আমাদের ওইখানেই পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, সেখানে আমি পড়াশোনা করতাম, এবং সেখানে থেকে আমি পড়াশোনা করতাম না। যেহেতু কাছেই ছিল আমি গিয়ে পড়া শেষ করে চলে আসতাম। আর আব্বা আমাকে কখনোই মহিলা মাদ্রাসার হোস্টেলে রাখবে এমনটা কখনো চিন্তা করেননি। আমার মা আমাকে দিয়ে আসতো এবং নিয়ে আসতো, এবং সবসময় আমি বোরকা পরে চলাচল করতাম। অনেক সময় দেখতাম যে এলাকার ছেলেপুলে আমাকে দেখে নানান ধরনের কমেন্ট করতো যখন আমি একা আসতাম। তবে এই জিনিসগুলো কেন যেন আমার ওই সময় ভালো লাগতো। হয়তো কখনো কোনো ছেলের সংস্পর্শে আসিনি, এই কারণে হয়তো ভালো লাগতে পারে। তবে কেন যেন আমার ওইদিকে একটু বেশি টান টান লাগতো। কিন্তু আমি যেহেতু একজন হুজুরের মেয়ে ছিলাম এবং সবাই আমাকে চিনত, সেহেতু বাইরে কারো কোনো ছেলের সাথে প্রেম করব এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। একদিন মাদ্রাসা থেকে ফেরার পথে এক বখাটে ছেলে আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল। তো আমাদেরই ওই মাদ্রাসায় বয়েজ শাখার একটা ছেলে আমাকে সেদিন নিরাপদে বাড়িতে দিয়ে গিয়েছিল, এবং সেই ছেলেটাকে কী যেন বলেছিল, ওর সঙ্গে প্রায় মারামারি লেগে গিয়েছিল। আমার খারাপ লেগেছিল। তো যাই হোক, এরকম ছোটোখাটো অনেক ঘটনা এবং ইভেন্টের মধ্যে দিয়েই আমার কিন্তু সেই সময়ের দিনগুলো খুব ভালোভাবে কাটছিল। তো সময়টা যেহেতু ডিসেম্বরের সময় ছিল সেহেতু ওই টাইমে আমাদের মাদ্রাসাটা বন্ধ দেয় আর কি। জানুয়ারি থেকে আবার অ্যাডমিশন শুরু হয় এবং তখন থেকে আবার ক্লাস শুরু হয়। তো আমি মোটামুটি 2 সপ্তাহের বন্ধ পেয়েছিলাম, শীতকালীন ছুটি। আর আপনারা তো সবাই জানেন যে ওই দিকে উত্তরবঙ্গের দিকে শীতকালে কীরকম শীত পড়ে। তো আমি আমার আম্মাকে বলেছিলাম অনেকদিন হয়েছে খালা বাড়ি যাই না, এবং খালা বাড়ি আমি যাবই। আমার আব্বা নিষেধ করেছিলেন যাওয়ার জন্য। বাড়িতে আমার আম্মা এবং আমার আব্বাই ছিলেন। খালা বাড়িতে আমার আম্মা এবং আব্বা সহ আমাকে ওই দিন রেখে আসলেন। ওই দিন হচ্ছে গিয়ে শুক্রবারের দিন ছিল। আব্বা মসজিদে নামাজ টামাজ পড়িয়ে খালা বাড়ি দাওয়াত ছিল, এবং আমাদের খালা বাড়িটা খুব বেশি দূরে ছিল না, আমি সেটা কিন্তু বলেছি, মাত্র কয়েক গ্রাম পরে। তো আমি সেইখানে গিয়ে থাকতে লাগলাম। তো আমাদের খালারা বেশ বড় লোক ছিল, খালু একজন ব্যবসায়ী ছিল, তো তাদের বিল্ডিং এবং বড় ঘরদোর ছিল। তো সব মিলিয়ে আমাদের পরিবারের থেকে অনেকটা বড় ছিল। তো খালাদের বাড়িতে গিয়ে আমার থাকতে ভালো লাগতো, যেহেতু আমার খালাতো বোন ছিল, তারপর একটা খালাতো ভাই ছিল আমার থেকে ছোট,
সে এসে আমার সাথে দুষ্টামি ফাজলামি করতো। তো একটা বিষয় বলা বাহুল্য যে সেই খালাতো ভাই আমার থেকে ছোট হলেও হয়তো 1 বছরের ছোট হবে। ওকে কেন যেন আমার পছন্দ হতো, কিন্তু সেগুলো মুখ ফুটে কখনো বলতে পারতাম না। ও ছোট হলেও ওকে দেখতে একদম একটা বলিষ্ঠ পুরুষের মতো লাগতো। তো ওই কারণেও বলতে গেলে আমার ওইখানে থাকতে একটু মোটামুটি কায়দায় ভালো লাগতো। তবে ও আমার দিকে খারাপ নজরে তাকাতো, সেটা আমি বুঝতে পারতাম। এটা পরবর্তীতে বুঝতে পেরেছি। তো যাই হোক, খালা বাড়িতে যাওয়ার পর আমার তো খালাদের বাড়িতে খুব ভালো কাটছিল। আমার যে খালাতো বোন ছিল ওর সঙ্গে গল্পগুজব করে সব কিছু মিলে আমার সময় বেশ ভালো কাটছিল। তো 3 দিনের মাথায় আমাকে ঘুম থেকে তড়িঘড়ি করে ডেকে তোলা হয় এবং ডেকে তোলার পরে আমাকে বলে যে ওঠ, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তো খালু সেই কথা বলার পরে আমি বললাম কি যে কেন, কি হয়েছে? তো তখন খালুর মুখটা একটু শুকনো শুকনো লাগছিল। ওই সময় কিন্তু আমি সবই বুঝি, 15 বছর বয়স আমার। তো খালু কি বলতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম না। তো বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়ি যেখানে, সেই বাড়ির উঠানে একটা পালকি রাখা এবং সেই পালকির উপর একটা লাশ রাখা আর কি। তো সেটা দেখে আমি তখনও বুঝতে পারিনি যে আমার আব্বা মারা গিয়েছে, এবং আমি আসলে কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তো আমি যখন ওইখানে গেলাম, আমাকে বলা হলো যে তোর আব্বা আর নেই। তো ওইটা দেখে আমি কান্না করব নাকি কি, আমার আসলে তখন আমি পুরো থমকে গেলাম যে আমার বাবা মারা গিয়েছে, যে আমাকে এত পরিমাণ ভালোবাসতো, আমার বড় বোনের থেকে আমাকে সব থেকে বেশি আদর যত্ন করতো এবং যা চাইতাম সেটাই এনে দিত। তো আমি তখন বিষয়টা বুঝতে পারিনি, আমার আব্বা যখন মারা যায় আমি তখন আসলে বিষয়টা খুব ভালোভাবে আঁচ করতে পারিনি। তো আমার সেদিন খুব কষ্ট লেগেছিল। তারপরে আমি অনেক কান্না করেছি আমার আব্বার জন্য। তো মহিলা মানুষদের তো আর কবরস্থানে যাওয়ার কোনো নিয়ম নেই। তো ওই দিনই আব্বাকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো, আমার তখন প্রচণ্ড পরিমাণ খারাপ লাগতো এবং খুব কষ্ট হতো আব্বাকে নিয়ে যাওয়ার পরে। তো তখন আমি এবং আমার মা একা হয়ে গেলাম, এবং আমার আব্বা এমন ধরনের মানুষ ছিল যে তিনি যা পেতেন তাই খরচ করে ফেলতেন, খেয়ে পরে বাঁচার জন্য আর কি, খুব সুন্দরভাবে। তো আব্বা চলে যাওয়ার পরে আমাদের অভাবটা আসলে বুঝতে পারি। আমাদের চাচারা যারা ছিল বা আমাদের আব্বার অংশীদার যারা ছিল ব্যবসায়ের, ওরা সকলে ঠকাতে লাগলো এবং আমার আব্বার যত টাকা ইনভেস্ট ছিল ওর টাকা দিল না, অধিকাংশ মেরে দিল। আমার আম্মা অনেক অনেক জায়গায় গিয়ে এরকমভাবে বসে থাকতো যে ভাই সংসার তো চালাতে হবে, ওরকমভাবে বিজনেসের টাকা কয়েক মাস দেওয়ার পরে তারা বন্ধ করে দিল। তো সব মিলে আমরা এক ধরনের বিপাকের মধ্যে পড়ে গেলাম। আর জমি জমা কোথায় কী ছিল সেসব বিষয়ে আমরা খুব বেশি একটা খোঁজ রাখতো না। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমাদের প্রায় মাঝখানে 2 বছর সময় কেটে গেল। তো 2 বছরের মধ্যেই আমাদের পরিবেশ অনেকটা পরিবর্তন হয়ে গেল। আসলে আগে যে পরিস্থিতি ছিল সেটা আগের মতো আর থাকলো না। জমি জমার হিসাবপাতি এই সব কিছু আম্মা রাখতে গেলে চাচারা দিত না বা বলতো না, টাকা পয়সা কম দিত। তো সব মিলিয়ে একটা অভাবের মধ্যে পড়ে গেলাম। তো এমত অবস্থায় তো আমাকে বিয়ে করা বা বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না, দিলে সে একা হয়ে যাবে। আর এরকম অবস্থায় বিয়ের কথা চিন্তা করাটাও হয়তো অস্বাভাবিক কোনো বিষয় হয়ে যাবে। তো আমার বড় বোন সেও এক প্রকার আমাদের প্রতি অনীহা দেখাতো, তবে হেল্প করতো না এমনটা, হেল্প করতে একজন মানুষ কতটুকু হেল্প করতে পারে। তো সব মিলিয়ে আমাদের পরিবেশটা এত খারাপ হয়ে উঠলো যে আসলে বলা বাহুল্য যে আমরা দেখা যেত 2 বেলা খেতাম, 1 বেলা খেতাম না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ালো আমাদের। তো আমার আম্মা সেই সময় আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। খালা বাড়িতে যেতেন, খালার কাছে টাকা চাইতেন। তো সব মিলিয়ে আমি নিজে একটা কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো আমার বয়স তখন 17 বছর। আমার মনে অনেক দুঃখ ছিল যে আমার আব্বা আমাকে কী পরিমাণ আদর করতো, কিন্তু আব্বা মারা যাওয়ার পর থেকে মানুষজন আমাদেরকে কী চোখে দেখে। এমনকি একদিন আমার যে মেজো চাচা উনি আমাদের বাড়িতে এসে আমি তখন গোসল করে বের হয়েছি। তো আমার যতটুকু মনে হয় যে আমি যখন গোসল করছিলাম তখন নিশ্চয়ই নৌকো উকি দিয়ে দেখছিলাম, আম্মা বাসায় ছিল না। তো আমি যখন গোসল করে বের হয়েছি, আমি সাধারণত কোনো পুরুষ মানুষের সামনে যেতাম না, সেটা চাচা হোক বা যাই হোক। তো উনি আমাকে একদম অপ্রস্তুত ভঙ্গিতে দেখে ফেলে। তো দেখে উনি সরে না গিয়ে আমার কাছে এগিয়ে আসে। তো বোঝা যাচ্ছিল যে আমার শরীর দেখে উনি আমার কাছে এগিয়ে এসেছে এবং ব্যাক টাচ করার চেষ্টা করতেছিল। তো তখন আমি বুঝে ফেলি যে আসলে ইনি একটা খারাপ কাজ করার জন্য আমার কাছে এগিয়ে আসছে। তো আমি তখন দৌড়ে আমার নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই। তো খানিকক্ষণ পরে আম্মা আসে, বলে কি যে ভাবি আপনাদের ফসলের টাকাটা দিতে আসছি। তো আসলে ফসলের টাকা যা পাবো তার অর্ধেকেরও কম দিতে আমাদেরকে। তো আম্মা এটা নিয়ে চিল্লাচিল্লি করো যে আপনারা আর কত কম দিবেন, হ্যান ত্যান। তো কাকা তখন বললো দেই তো, এই জন্য ভালো লাগে না। তো এগুলো বলে সে চলে গেল। তো আমি আসলে আম্মাকে বলতেও পারতেছিলাম না যে এরকম অবস্থা, এরকম করেছে কাকা আমার সাথে। তো সব মিলিয়ে আমার যে কীরকম দিন যাচ্ছিল আমি বলেও বোঝাতে পারবো না। তো ওই দিন কাকার এই ঘটনার পরে আমি ভীষণ দুঃখী ছিলাম, ভীষণ কষ্ট পেয়েছিলাম। এবং আমি একটা কাজ করতাম সবসময়, যে কষ্ট পেলে আমি কোরআন তিলাওয়াত করতাম এবং রাত্রেবেলা নামাজ পড়তাম তাহাজ্জুদের। আমি প্রায় নামাজ পড়তাম। আমি দেখতেও অসম্ভব রকমের সুন্দরী ছিলাম, এটা আমি নিজে বলে বলছি না, নিজের প্রশংসা সবাই বলতো। তবে কাকা আমাকে এরকম একটা অবস্থিত ভঙ্গিতে দেখে ফেলবে
যে আমি গোসল করে এসেছি, আমার কোমর বের হয়ে আছে, হাত বের হয়ে আছে, আমি জাস্ট ছোট একটা ওভারকোট টাইপের যে টপস জাতীয় কোনো একটা জিনিস পরে আছি, কারণ ঘরের ভিতর তো এরকম কেউ আসে না, আমার হাঁটু পর্যন্ত সব দেখা যাচ্ছে, তোয়ালে পড়েছিলাম। তো সব মিলিয়ে আমার এত পরিমাণ খারাপ লাগতে শুরু করলো। উনি একটা ব্যাড কমেন্ট করেছে যে কি ফর্সা। তো এই কথাটা শুনেই আসলে আমার খুব খারাপ লাগছিল, খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল যে আমার নিজের চাচা এরকম করে কথা বলতে পারে। তারপর ওই যে আপনাদেরকে বললাম যে আমার খালাতো ভাই যে কিনা আমার উপর খারাপ নজরে দেখতো। তো এই আব্বা মারা যাওয়ার পরের একদিনকার ঘটনা, আমি খালাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো আমি শুয়েছিলাম। তো হঠাৎ করেই আমি খেয়াল করলাম যে ঘুম ভেঙে গেল আমার, এবং খেয়াল করলাম যে আমার আমি যে জামাটা পরেছিলাম সেই জামাটার অনেক অংশ আমার বুকের কাছাকাছি উঠে গিয়েছে। তার মানে আমার পেটে হাত দিয়ে ও আমার শরীরের উপর ওঠার চেষ্টা করছে। তো এরকমটা দেখে আমার সেদিনকেও খারাপ লেগেছিল, এবং বুঝতে পেরেছিলাম যে আসলে সকলে আমার যে শরীরটা আছে সেটা ভোগ করার চেষ্টা করে। যদিও আমার এরকম কোনো ফিলিংস নেই, এমনটা বলবো না, ফিলিংস আছে, তবে সেটা অবশ্যই আমার স্বামীর জন্য। কিন্তু এরকমভাবে আমাকে ব্যাড টাচ করার চেষ্টা করবে, খারাপ নজরে দেখবে, এই বিষয়গুলো নিয়ে আমি আসলে খুবই ড্রামার মধ্যে ছিলাম। আমার আম্মাও নিজে হচ্ছে গিয়ে নিজের রুমে থাকতো, আমি আমার রুমে সবসময় থাকতাম, আর ম্যাক্সিমাম টাইমে আমরা দুজন একসাথে ঘুমাতাম। তবে আজকে আমি আমার নিজের রুমে একা একাই শুয়েছি, এবং আমার খুব খারাপ লাগছিল তখন। তো আমি যেটা করলাম, রাত্রেবেলা ঈশার নামাজ পড়ে আম্মা আমাকে ডাকলো, আমি খাওয়া দাওয়া করলাম না, খাওয়া দাওয়া না করে নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে গিয়ে আমি নামাজ পড়ে খানিকটা নামাজের উপর বসে কোরআন তেলাওয়াত করছিলাম। তো যেহেতু গ্রামের সময় এবং ওই সময়টাও প্রায় শীত পড়েছে, নভেম্বরের টাইম, তো আমি একটা সোয়েটার পরে নামাজের উপর বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম গলা ছেড়ে দিয়ে। আমার কণ্ঠস্বরও খুব ভালো ছিল, আমি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতাম, এবং নর্মাল মেয়েদের থেকে একটু উচ্চস্বরেই কোরআন তেলাওয়াত করতাম। তো আমাদের যে ঘরটা ছিল দক্ষিণ সাইডের ঘর, আমাদের মোট হচ্ছে 4টা রুম ছিল, এবং চারপাশের দেয়াল এবং উপরে টিন এরকম ঘর ছিল। আব্বা এগুলো করেছে, পরবর্তীতে বিল্ডিং করার কথা চিন্তা করেছিল, কিন্তু আমি যে রুমটায় থাকতাম সেই রুমটা ছিল একদম কোণার দিকে, এবং ওই সাইড থেকে ভিটা একদম সরাসরি দেখা যায়। আমাদের বাড়ির পাশে একটা ভিটা টাইপের জায়গা ছিল, গাছপালা ছিল, তবে খুব ভয়ানক এমনটা বলবো না। তো আচমকা আমি যখন নামাজ পড়ে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলাম, তো আচমকা আমার এমনটা মনে হলো যে ওই সময় তো ঠান্ডা বাতাস আসবে জানালা দিয়ে, তাই না? আর খুব বেশি শীতও পড়েনি, জানালার হচ্ছে কি পাল্লা আওজানো ছিল, লাগানো ছিল না। তো হঠাৎ করে পাল্লাটা খুলে গেল, খুলে গিয়ে একটা গরম বাতাস ঘরের ভিতর হু হু করে ঢুকতে লাগলো। সাধারণত শীতের এই টাইমে ঠান্ডা বাতাস ঢোকার কথা, কিন্তু এরকমভাবে যে গরম বাতাস ঢুকতে পারে সেটা আমার বিশ্বাসে ছিল না। তো গরম বাতাসটা আমার একদম কানের কাছে এসে লাগলো। তো আমি তখন ভাবলাম যে কি গরম বাতাস কোত্থেকে আসলো। তো আমি তখন উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি আবার আমি যেখানে বসেছিলাম সেখানে এসে আমি আবার কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলাম। তো আমি খুব সুন্দরভাবে কোরআন শরীফ তিলাওয়াত করছিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছিল যে আমার আশপাশ দিয়ে সেই গরম বাতাসটা ঘোরাফেরা করছে, এবং কেউ মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ উঠছে আর কি, উপরে নিচে করে আমি অনুভব করতে পারছিলাম। তো সেই জিনিসটা কি ছিল আমি বলতে পারবো না, হয়তো আমার মনের ভ্রম বা ভুল ছিল, বারবার আটকে উঠছিলাম, বিষয়টা দেখে চমকে যাচ্ছিলাম। তো ঘরের ভেতরে তো আমি হিজাব পরে আছি একটা, জাস্ট আমার চেহারাটুকু দেখা যাচ্ছে, এবং ওই সময়টা কারেন্ট ছিল না, মানে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে কারেন্ট থাকতো না। তো কারেন্ট না থাকার কারণে আমি হারিকেন জ্বালিয়ে কোরআন শরীফ পড়তাম, এবং হারিকেন জ্বালানোই ওই সময়টা একটা ট্রেন্ড ছিল, খুব বেশি কারেন্ট থাকতো না। তো আমি হারিকেন জ্বালিয়ে হারিকেনের আলোটা আমার মুখের উপর এসে পড়ছিল, এবং আমি আমার নিজেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আমি আয়নার দিকে তাকালাম, আমি তারপর খানিকক্ষণ কান্না করলাম, কারণ নিজের দিকে তাকিয়ে আমি যেখানে বসেছিলাম আমার ড্রেসিং টেবিলে আয়না দেখা যাচ্ছিল আমার নিজেকে। হারিকেনের আলোটা একদম আমার মুখের উপর পড়েছে, এবং সেটা আমাকে দেখতে খুব ভালো লাগছে, এবং আমি কেন যেন কান্না করে দিলাম। তো কান্না করছি ঠিক তখনই আমি খেয়াল করলাম যে আমার পেছন দিয়ে কোনো একটা সাদা অবয়ব দৌড়ে এই পাশ থেকে ওই পাশে গেল। আমি বুকের মধ্যে আচমকা বাড়ি মেরে উঠলো, এবং আমার পেছন দিকে ফিরে তাকালাম, ফিরে তাকিয়ে দেখলাম কিচ্ছু নেই। তো আমি ভাবলাম হয়তো মনের ভুল। তারপর আমি হচ্ছে গিয়ে আয়নার দিকে তাকিয়ে আবার কান্না করছি, এক প্রকার হাওয়া করে কান্নার মতো অবস্থা, কারণ সকলে আমাদেরকে খারাপ নজরে দেখে, আমাদেরকে এক প্রকার অন্যরকম সিচুয়েশনের মধ্যে ফেলে দেয়, একটা এম্বারাসিং ফিল করায় আমাদেরকে। ততদিন কিন্তু আমার হাফেজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আচমকা খেয়াল করি যে কেউ আমাকেই বলছে যে তুমি কান্না করো না, এরকম একটা কথা যখন আমার কানে ভেসে আসলো তখন আমি সত্যি ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে আমি হারিকেনের যে আলোটা ছিল ওটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি আসলে পুরো রুমে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু দেখি কি যে তাদের করে কেউ নেই। তাই আমি মনে মনে ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল ছিল, এবং আমি কান্না করছি, এটা আবার কে আবার আমার রুমে এসে বলবে যে কেঁদো না। তো খানিক্ষণ বাদে আমার আম্মার দরজায় টোকা দিল। দরজায় টোকা দেওয়ার পরে আমি বললাম কি যে আম্মা আমি খাবো না, তুমি ঘুমায় পড়ো, আমি কোরআন শরীফ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে ঘুমাবো।
তো আম্মা বললো কি যে তুই আমি তোর সাথে ঘুমাই, তুই একা একা ঘুমালে ভয় পাবি না? আমি বললাম আম্মা না, আমি একা একাই ঘুমাই আজকে। তো আম্মা তার নিজের রুমে চলে গেল। আমি ততক্ষণ উঠে হচ্ছে গিয়ে আমার রুমে হচ্ছে গিয়ে কিছু খাবার ছিল, ফলমূল আমি এনে রেখেছিলাম, পেয়ারা আর হচ্ছে গিয়ে ওই দেশীয় কিছু ফল এনে রেখেছিলাম। তো সেগুলো আমি খেতে লাগলাম। খাওয়ার এক এক পর্যায়ে কেন যেন মনে হচ্ছিল যে আমার অপোজিট সাইডে পেছনে কেউ বসে আছে। তো আমার বারবারই শুধুমাত্র এইটাই মনে হচ্ছিল। তো সেগুলোকে অগ্রাহ্য করে আমি হারিকেনটা একটু ডিম করে নামাজ পড়তে লাগলাম। তো আমি যখন নামাজ পড়ার টাইমে যখন আমি সিজদা দিচ্ছিলাম এবং একটু উচ্চস্বরে আমি সিজদার সেই রুকুর সেই ইয়েটা বললাম। তো বলার পরে আচমকা পেছন থেকে কেউ একজন এরকমভাবে বলে উঠলো, আমি যেটা বলছি ঠিক সেরকম আল্লাহু আকবার টাইপের কোনো কিছু একটা বলে উঠলো, আমার কানে ভেসে আসলো। তখন আমার চোখ একদম বড় বড় হয়ে গেল, কী ব্যাপার, এখানে কে? এবং আমি তার নামাজ থেকে উঠে দাঁড়াতে পারছিলাম, বসতে পারছিলাম না। তো যাই হোক, আমি উঠে নামাজ টামাজ শেষ করে আমি পেছন দিকে আচমকা ফিরে তাকালাম। তো আমি তখন কাউকে দেখতে পেলাম না। তো যাই হোক, ওই রাতের এইটা ছিল প্রথম দিনের ঘটনা। তো আমি ঘুমিয়ে পড়লাম, যেহেতু আমার মন টন খুব খারাপ ছিল। আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর যেহেতু ওই টাইমে শীত একটু মোটামুটি পড়েছে, আমি কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়লাম। তো ওই রাতে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এর পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে আমার সেই চাচা আবার আসছে আর কি। তো ওনাকে দেখেই আমার ভয় লাগতে শুরু করলো যে চাচা আবার কেন আসছে। তো আম্মা বললো কি যে কী ব্যাপার ভাইজান, আপনি কিসের জন্য আসছেন? তো ওই চাচা হলো গিয়ে আর কিছু টাকা দিতে আসছে। আমরা হচ্ছে কি আমাদের যে জমি ছিল ওনার কাছেই দেওয়া ছিল। তো উনি হচ্ছে কি ওনার কাছে পাবো হচ্ছে 28,000 টাকা, কিন্তু উনি আমাদেরকে 8,000 টাকা দিচ্ছিল, 20,000 টাকা কম। তো উনি এসে বললো কি যে ভাবি, আসলে এবার ফসল তো কম হয়েছে, 8,000 টাকা দিছিলাম, আমি আরও 10,000 টাকা দিতে আসছি আপনাকে। আসলে ফসল আপনাদের কী বা করার, দুই মেয়ে মা মিলে তো খাবেন, আপনি এটা রাখেন। তো আসলে মূলত উনি তো টাকা দিতে আসে নাই, উনি মূলত হচ্ছে গিয়ে কী করার জন্য আসছে সেটা তো আমি বুঝতে পারছি। তো উনি আমাকে বলল যে সুলতানা কোথায়? তো বললো কি যে ভিতরে আছে। তো বললো কি যে ভাবি একটু চা আনতে পারবেন? তো আম্মা গেল ভিতরে রান্নাঘরে চা আনার জন্য। তো আমি হচ্ছে নিজের রুমে বসেছিলাম, নিজের রুমে বসে আমি হচ্ছে পড়তেছিলাম। তো আমার কাকা যে ছিল সে হচ্ছে গিয়ে আমার ঘরের ভিতরে আসলো। এসে আমি খেয়াল করি নাই, এসে আমার পেছন দিয়ে আমার কোমরে হাত দিল। তো ওই টাইমে আমার এত পরিমাণে অকওয়ার্ড লাগতেছিল, কোমরে হাত দিয়ে আমাকে এক প্রকার জোর করে আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করতেছিল। তো আমি তো আর আমার আম্মাকে এটা বলতে পারতেছিলাম না। তো এক প্রকার প্রায় বুকে হাত দিয়ে ফেলছে। তখনই আমি আচমকা তাকে ঝাড়ি দিয়ে সরাই ফেলি। তো এই ঝাড়ির চোটে তিনি একদম উড়ে গিয়ে 6-7 হাত দূরে পড়ছে। তো এরকমটা কেন হলো আমি বুঝতে পারলাম না। আমি তো এমনভাবে ঝাড়ি দিই নাই যে উনি একদম 6-7 হাত দূরে গিয়ে পড়বে। 6-7 হাত দূরে একটা চেয়ার ছিল, সেই চেয়ারের উপর পড়ে সেই চেয়ারের অনেকটা অংশ প্রায় কাত হয়ে গেল এবং সে নিচে পড়ে গেল। তো আম্মা তখন দৌড়ে আসলো, কি হয়েছে? তো কাকা তো ওইটা দেখে ভয় পেয়ে গেছে যে আমি একটা ঝাড়ি মারলাম, ঝাড়ি মারার সাথে সাথে সে উড়ে গিয়ে 6-7 হাত দূরে গিয়ে পড়লো। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। তো কাকা ভয় পেয়ে সাথে সাথে ওইখান থেকে বের হয়ে গেল। তো এটা কীভাবে ঘটলো আমি কিছু বুঝতে পারতেছিলাম না, এবং কেন ঘটলো সেটা বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, ওই দিনকে বিকেলবেলার ঘটনা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই যেসব বখাটে ছেলেরা ছিল তখন তো তারা এখন সুযোগ পেয়ে গিয়েছে যে আমাকে উত্ত্যক্ত করার। যেহেতু আমরা একটা উপজেলা শহরের মধ্যে থাকতাম, তো সেহেতু ছেলেপুলেরা তো নজর টজর রাখতাম আমার উপর। এবং ওই দিন যাচ্ছিলাম আমি আমার মার সাথে। তো দূর থেকে আমার মাকে দেখেই এবং আমাকে দেখেই ও বাজে বাজে কথা বলতেছিল। তো আচমকা আমি তাদের দিকে আগুন দৃষ্টিতে তাকানোর পরে হঠাৎ করেই খেয়াল করলাম সেই ছেলেগুলা একদম কথা বলা বন্ধ হয়ে গেল এবং স্ট্রেট। তারপর ওরা একটু 19-20 করতে লাগলো, মনে হচ্ছিল কেউ ওদেরকে মারতেছে। তো আচমকা একটা লাফ দিয়ে ওরা রাস্তার উপর পড়ে গেল দুজনেই সব করতেছিল, এবং ওদের যে মোটরসাইকেল বসেছিল সেই মোটরসাইকেলটাও আচমকা পড়ে গেল। তো আমি আসলে বুঝতে পারলাম না, পড়া দেখে আমার খানিকটা হাসি পেয়ে গেল এবং আমি হেসে উঠলাম। তো আমার আম্মা বলতেছে এরকমভাবে আসতে হয় না। তো যাই হোক, আমি ওই দিনকে রাত্রে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আসার পরে ওই দিন রাতেও আমি মনে ভাবলাম যে প্রত্যেক দিনই তো তাহাজ্জুদের নামাজ পড়া উচিত, আর একটু কোরআন তেলাওয়াত করলে মনটা ফ্রেশ থাকবে, ভালো থাকবে। তো সব মিলে আজকের দিনের কাকার এই ঘটনা নিয়ে আজকেও আমি আপসেট ছিলাম যে উনি আজকে সরাসরি এরকম একটা কাজ করে ফেললো আমার সাথে, যে উনি এসে এরকমভাবে আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করলো। তখন কিন্তু আমি পুরোপুরি অ্যাডাল্ট, আমার শরীর একদম পুরো একটা ওমেনের শরীর। তো উনি এরকম তো করতে পারে না, ছোটো হতেও সেটা একটা আলাদা কথা ছিল। তো উনি তো এরকম একটা কাজ করতে পারে না। তো আমার খুবই খারাপ লাগছিল, আমি আম্মাকে কথাগুলো বলতে পারতেছিলাম না। তারপর ওই দিন রাতে আমি কোরআন শরীফ পড়তে আমি আবারও কান্না করতে তাহাজ্জুদের নামাজ না পড়েই আমি ঘুমাই গেলাম, জায়নামাজের উপরেই ঘুমাই গেলাম।
তো আমার স্পষ্ট মনে আছে যে আমি জায়নামাজের উপরেই হারিকেনটা জ্বালায় ঘুমায় পড়ছিলাম। আর আমার রুমের দরজাটা লাগানো ছিল। আমার আম্মা এসে যে আমাকে এরকম কোনো কিছু করবে সেটা আমি কখনো সম্ভব না, সেটা আসলে প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না। তা আমার স্মৃতিশক্তি ভালো ছিল, সব মিলিয়ে আমার জ্ঞান বুদ্ধিও ভালো। তো আমি খেয়াল করলাম যে ফজরের আজানের খানিকক্ষণ আগে প্রত্যেকদিন আমার ঘুম ভেঙে যেত। তো ওই দিনকে আমার জায়নামাজের উপর যে কীভাবে আমি ঘুমায় গেলাম নামাজ পড়তে পড়তে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি নিজেও জানি না ওই দিনকে এশার নামাজ পড়ে আমি ঘুমাই গেছি, যেহেতু টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম, আর শরীর খারাপ ছিল, একটু জ্বর জ্বর ভাব ছিল। তো আমি ঘুমাই গেলাম। ঘুমাই যাওয়ার পরে আচমকা আমি খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি এবং আমার গায়ের উপর কম্বল টানানো এবং মশারি টানানো। যেহেতু শীতকালের ওই টাইমে একটু মশা থাকতো, আমাদের এখানে একটু মশা থাকতো, তো মশারি সহ টানানো। আমি ভাবলাম যে আম্মা হয়তো দিয়ে গেছে, কিন্তু আমি দরজার দিকে তাকে অবাক হয়ে গেলাম। কারণ হচ্ছে গিয়ে হারিকেন নিভানো, মশারি টানানো, আমার গায়ের উপর কম্বল, সেই সাথে আমি খুব সুন্দরভাবে আমার বিছানার উপর শুয়ে আছি। এটা দেখে সত্যি আমি তাজ্জব বনে গেলাম এবং আমি উঠে বসে পড়লাম এবং আমি এখানে কীভাবে আসলাম সেটা বুঝতে পারতেছিলাম না। আমি বারবার মনে করার চেষ্টা করলাম যে আমি সত্যি কি মশারি টানিয়েছিলাম, আমি কি উঠেছিলাম। তো আমি খেয়াল করলাম যে কোরআন শরীফ জায়গা মতো আছে, জায়নামাজও ওঠানো, সমস্ত কিছু ইয়া মতো জায়গা, এবং আমার হিজাবটাও খোলা। তো আমি আসলে বুঝতে পারছিলাম যে এমনটা কি সত্যি এমনটা কি আমার সাথে ঘটেছে না আমি কোন নিজে করেছি। আমার মাথায় কিছু ঢুকতেছিল না। তো ওই দিন উঠে নামাজ টামাজ পড়ে, ফজর নামাজ টামাজ পড়ে আমি আম্মার সাথে গল্প করতে লাগলাম। তারপরে টুকটাক করে মোটামুটি দুপুর নাগাদ আমাদের সময় এরকমভাবে কেটে গেল। তো দুপুরের দিকে আমি গত 2 দিন ধরে খেয়াল করছি যে আমাদের বাড়িতে একটা সুন্দর দেখতে সাদা বিড়াল, সাদা ধবধবে একটা বিড়াল আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। তো বিড়ালটা দেখতে খুব সুন্দর ছিল, তবে তাকে ধরতে গেলে সে আমার কাছে আসতো না, কোনোভাবেই তাকে ধরা যেত না, সে পালিয়ে বেড়াতো। এবং কেন যেন বারবার খেয়াল হতো যে বিড়ালটা শুধুমাত্র আমার দিকেই তাকায় আছে, সে আমার কাছে আসতো না, কিন্তু দূর থেকে আমাকে দেখতো এবং এমনভাবে তাকিয়ে থাকতো আমার দিকে যেন আমাকে কতদিন দেখে না সে, বা আমাকে অনেক দিন ধরে চেনে, এরকমভাবে সে আমার দিকে তাকায় থাকতো। তো বিষয়টা দেখে আমার তেমন কোনো খটকা লাগেনি। আমি পরবর্তীতে বুঝতে পারি আসলে জিনিসটা কেন আমার দিকে এরকমভাবে তাকিয়ে থাকতো বিড়ালটা। তো যাই হোক, ওই দিন দুপুরের পরে আমার প্রচণ্ড পরিমাণ জ্বর আসলো। ওই দিন ছিল শুক্রবার। শুক্রবারে আমাদের বাড়িতে একটা তালিম বসতো, আমার আম্মার কাছে সবাই তালিম করতে আসতো। ওই দিন তালিম শেষ করে আমার আসলে খুব খারাপ লাগতেছিল, খুব শরীর খারাপ ছিল। তো আম্মা দেখলো কি অনেক জ্বর। তো জ্বরের মধ্যে আমি আমার তো পড়াশোনা হলো না, আমি এখান থেকে চলে গেলাম নিজের রুমে যেয়ে আমি শুয়ে পড়লাম। আসলে দিনকে আমি বিকেলবেলা শুইলাম এবং বিকেলবেলা শোয়ার পরে আমি খেয়াল করলাম যে যখন সন্ধ্যার পর আমি ঘুম থেকে উঠলাম, আমার আসরের ওয়াক্তে নামাজ পড়া হয়নি। উঠে আমি নামাজটা পড়লাম। তো নামাজ পড়ার শেষে আমি দেখলাম আমার টেবিলের উপর একটা শিশি রাখা এবং সেই শিশির মধ্যে মধুর মতো কোনো একটা জিনিস রাখা, কিন্তু সেটা বেগুনি কালারের। আমি আম্মাকে বললাম যে আম্মা এটা কি? তো আম্মার কাছে তখনও আন্টিরা ছিল এবং আন্টিরা গল্প করতেছিল। তো আম্মা তখন কোনো কিছু জবাব দিল না। আমি হয়তো ভাবলাম যে আম্মা হয়তো আমার জন্য কোনো ওষুধ এনে রাখছে, কবিরাজি ওষুধ টষুধ, বা মধু, হয়তো কোনো ধরনের মধু হবে। জিনিসটা দেখতে মধুর মতো ছিল, এরকম একদম গাঢ়। তো আমি সেই জিনিসটা খেয়ে নিলাম। আমার কিন্তু তখন খুব জ্বর ছিল শরীরে, আমি তবুও ওই অবস্থায় উঠে আমি নামাজ পড়েছি। তো আমি উঠে ওটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে একদম 5 মিনিটের মধ্যে, আমি আপনারা বলে বোঝাতে পারবো না, 5 মিনিটের মধ্যে আমার শরীর একদম চাঙ্গা হয়ে গেল। আমার শরীরে জ্বর কোথা থেকে কোথায় চলে গেল, আমার হাঁটু গিরা সব জায়গায় ব্যথা করতেছিল, কোথা থেকে কোথায় চলে গেলে আমি বুঝতে পারছিলাম না। তো আমার খুব ভালো লাগতেছিল। তো আম্মা বলে যে কি রে, তোর জ্বর সেরে গেছে? আমার কপালে হাত দিয়ে দেখি কপাল একদম ঠান্ডা, কোনো জ্বর নাই। তো যাই হোক, আমি ওই দিন রাতে যেহেতু ভালো লাগতেছিল, মনটা একটু ভালো ছিল, আমি আমার যে বারান্দা ছিল, বারান্দায় প্রথমে দাঁড়ায় একটু গজল গাচ্ছিলাম। তো আম্মা বলে কি যে এই সন্ধ্যার দিকে গজল গাই না মা, ঘরের ভিতরে যা, সন্ধ্যার দিকে বাইরে বহুত খারাপ জিনিস ঘোরাফেরা করে। তো আমি আম্মার কথা শুনে আমি ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে গিয়ে তখন নিজের পড়াশোনা করছিলাম, একটা বই নিয়ে আমি পড়ছিলাম, একটা ইসলামিক বই নিয়ে পড়ছিলাম। তো তখন আচমকা পেছন থেকে একটা জিনিস খট করে নিচে পড়ে গেল। তো আমি সেটা দেখে পেছন দিকে তাকালাম। তো মনে হচ্ছিল যে আমার ভিতরে কেউ আছে। আম্মা তো তখন শুয়ে পড়েছে ঈশার নামাজ পড়ে, আমি ঈশার নামাজ পড়ে খাবো আর কি। তো আমি এসে খাওয়া দাওয়া করে নিজের রুমে আসলাম। রুমে এসে ভাবলাম যে তাহাজ্জুদের নামাজটা আজকে পড়ে ঘুমাই, যেহেতু কালকে আমি পড়তে পারি নাই, আজকে একটু পড়ে ঘুমাই। তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। নামাজ পড়ে আগে কোরআন তিলাওয়াত করেছি একটু। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আচমকা যখন সালাম ফিরাবো, এই মুহূর্তে আমার হারিকেনের আলোটা কিন্তু বেশ ভালোভাবে জ্বালানো ছিল। এই মুহূর্তে হঠাৎ করে কারেন্ট চলে আসলো। তো আমাদের এখানে কারেন্ট রাত্রেবেলা মাঝে মধ্যে আসতো, আর যেহেতু সবসময় থাকতো না, আচমকা কারেন্ট চলে আসলো। তো আমি যে টেবিলে বসে পড়তাম, সেই টেবিলের যে চেয়ারটা ছিল সেটা বাইরের দিকে ঘোরানো, এবং সেই টেবিলের উপর একটা ছেলে বসে আছে এবং তার মাথায় পাগড়ি দেওয়া বা একটা জুব্বা পরা, এবং আচমকা কারেন্ট চলে আসার কারণে তার চোখে আমার চোখ পড়ে গেল।
আমি প্রথম সালাম ফেরানোর পর দ্বিতীয় সালাম যখন ফেরালাম, তার চোখে আমার চোখ পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গেই জায়নামাজ থেকে ছিটকে পাশে সরে গেলাম। সরে গিয়ে আমি বুকে থুতু নিতে লাগলাম এবং এক প্রকার ভয়ে আমি যে চিৎকার করব সেই চিৎকারের স্বরও আমার গলা থেকে বের হচ্ছিল না, এত পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো ওই ছেলেটাও আমি যখন তার দিকে তাকালাম, ছেলেটা একটু ইতস্তত বোধ করছিল এবং সে উঠে কি করবে না করবে সে নিজেই বুঝতে পারছিল না, সে হাত পা ফোটাফুটি করতেছিল। তো আমি তখন একটু সাহস সঞ্চয় করে বললাম কি যে আপনি কে, আল্লাহ গো আপনি কে, এরকম করে বলতে লাগলাম। তো ছেলেটা তখন বলতে লাগলো যে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন, এই কী করে ফেলছে এটা। তারপরে এটা বলে ছেলেটা আচমকা সেখান থেকে গায়েব হয়ে গেল। আমি আসলে জিনিসটা কী ছিল এবং কেন এখানে বসেছিল সেটা আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি ভয়ে ওই রুম থেকে দৌড় মেরে আম্মার রুমে চলে আসি এবং আম্মা বলে কি যে কী হয়েছে। তো আমি তখন বললাম কি যে আমার রুমে কেউ যেন বসে আছে। তো এটা দেখে আম্মা বলে কি যে কই, কেউ তো নাই, তুই ভুল দেখছিস। তো আমি তো আসলে ভুল দেখি নাই, আমি সত্যি সত্যি দেখছি যে কেউ একজন বসে আছে এবং ছেলেটা এটা বলছে যে আল্লাহ আমাকে দেখা যাচ্ছে। তো আমি তখন ভয়ে আম্মার কাছে চলে আসি এবং ওই রাতে আম্মার কাছেই শুই। তো ওই রাতের ঘটনায় যখন রাত প্রায় 2টা-2:30টার দিকে হবে, আমার আচমকা ঘুম ভেঙে যায়। মানে আমার দিকে কেউ স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে আমার সেটাই মনে হতে লাগলো এবং আচমকা আমার ঘুম ভেঙে যায়। তো আমার যেহেতু ভয় লাগতেছিল, আমি আমাদের ওই রুমের ডিম লাইটটা জ্বালায় শুই আর কি। তো আমি খেয়াল করি যে যে সেই ছেলেটা আমার সামনে দাঁড়ায় আছে বরাবর এবং আমার দিকে তাকায় আছে। তো আমি তখন উঠে বসে আমি তখন তাকে জিজ্ঞেস করি যে আপনি কে এবং আমাদের রুমের ভিতরে কী করছেন, আপনি কোত্থেকে আসছেন। আমি কিন্তু আম্মাকে ডাক দেবো, চিৎকার দিব, আপনি কোত্থেকে আসছেন, কে আপনি। তো ছেলেটা তখন বলল কি যে আপনি দয়া করে কোনো শব্দ করবেন না, আমি আপনাকে সব বলছি, আপনি আপনার রুমে চলুন, আমি সব বলছি আপনাকে। তো আমি এই কথা বলার পর আমি বললাম কি যে কেন আমার রুমে যেতে হবে কিসের জন্য, আপনি কি আমার রুমে কীভাবে ঢুকছেন তাই বলেন। তো ছেলেটা তখন বললো কি যে আমি সব বলছি, দয়া করে আপনি আমার রুমে চলুন, আপনার রুমে চলুন এবং এখানে থাকলে আপনার আম্মা জেগে যাবে এবং আমি সব কিছু বলতে পারবো না। তো আমি তখন বললাম কি যে আপনি একটা পরপুরুষ, আপনি আমার রুমে এসেছেন, আমার চেহারা দেখছেন এরকম। আমি তখন হিজাব দিয়ে মুখটা ঢেকে ফেলেছি। তো ছেলেটা তখন বলল যে আসলে সত্যি কথা বলতে আমি এখানে কি বলবো। তো আমি তখন বললাম কি যে হ্যাঁ অবশ্যই বলবেন এবং আপনি কেন এখানে এসেছেন, আপনি রুমের ভিতরে কীভাবে ঢুকলেন, আপনি তখন অদৃশ্য হয়ে গেলেন কীভাবে। তো তখন ছেলেটি বলে উঠলো আমার নাম কাফি এবং আমি একজন মুসলিম জিন। এই কথা শোনার পর আমার বুকের ভিতরে এমন একটা বাড়ি মেরে উঠলো যে আমি নিজের শরীরের মধ্যে নিজে ছিলাম না, কারণ জিন সম্পর্কে আগে অনেকবার শুনেছি। আমার আব্বার কাছ থেকে ওই বিষয়ে অনেকবার অনেক সূরাতে অনেক ইতিহাসে শুনেছি এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও জিন ছিলেন, সেসব বিষয়েও আমরা অবগত ছিলাম। তো সব মিলিয়ে উনি যখন বললেন যে আমি একটা জিন, আমার নাম কাফি, এই কথা বলার পর আমি আসলে ভয় পেয়ে যাই এবং ছেলেটি তখন বলে আপনি দয়া করে ভয় পাবেন না, প্লিজ আপনি ভয় পাবেন না। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আপনি বলুন। তারপর তো আমার কেন যেন এই বিষয়ে ইন্টারেস্ট লাগতেছিল, আসলে ভয় পাওয়ার থেকে বেশি ইন্টারেস্ট লাগতেছিল আমার কাছে যে একটা জিন আমার কাছে এসেছে এবং ছেলেটা দেখতে মাশাআল্লাহ অসম্ভব রকমের সুন্দর ছিল এবং তার মুখে নুরানি দাড়ি ছিল, এসব দেখে আমার খুব ভালো লাগছিল। তো আমি তখন ছেলেটাকে বললাম যে আপনি আমার কাছে কী চান এবং এখানে কেন এসেছেন। তো ছেলেটি তখন বলল আমি হচ্ছে কি একটা জিন, আমি আপনাকে সেদিনকে দেখে আপনার প্রতি মুগ্ধ হয়ে যাই এবং আমি প্রায় সপ্তাহখানিক ধরে আপনার সাথে আছি এবং আপনাকে দেখছি, আমি যতই আপনাকে দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো এই কথা বলার পরে বললাম ছি আপনি। ছেলেটা তখন বুঝতে পারলো যে সপ্তাহখানিক তার সঙ্গে আছে অদৃশ্য হয়ে, তার মানে আমার সমস্ত কিছু দেখে ফেলেছে। তো ছেলেটি তখন বলল মানে কাফি জিনটা বলল কি যে আমি আসলে আপনি যেটা ভাবছেন তেমনটা না, আমি শুধুমাত্র আপনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করেন, নামাজ পড়েন তখনই আপনার কাছে আসি এবং আপনি যখন বিপদে থাকেন তখনই আসি। তারপর আমি বললাম কি যে বিপদে থাকি মানে। তখন ছেলেটি কাফি জিনটা বলল কি যে ওই যে সেদিনকে আপনার কাকা যখন আপনার কাছে আসলো এবং আপনার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করছিল, তখন আমি তাকে ধাক্কা মেরে ওখান থেকে ফেলে দিই। তারপর ওই যে রাস্তায় যে বখাটের ছেলেরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল তাদেরকেও আমি ফেলে দিয়েছি এবং আমি আপনাকে পছন্দ করি। এই কথা বলার পর আমার মনের ভিতরে একটা লাড্ডু ফুটে উঠলো যে আসলে এই পর্যন্ত কোনো ছেলের সংস্পর্শ এরকমভাবে আসেনি, বা আমার খালাতো ভাই যে ছিল ও তো ব্যাড টাচ করেছিল আমাকে, বা ওকে আমি পছন্দ করতাম কিন্তু ও আসলে তার মর্যাদা দেয়নি। কিন্তু এই প্রথম কোনো ছেলে যে কিনা আমাকে প্রোটেক্ট করতেছে এই সব জিনিস থেকে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি তখন বললাম কি যে আপনি আমার রুমে চলেন, আপনি এখানে থাকলে মা দেখে ফেলবে। আমি নিজে থেকেই তাকে বললাম। তো আমি ওখান থেকে উঠে আমি আমার নিজের রুমে গেলাম, নিজের রুমে গিয়ে লাইট জ্বালালাম এবং দরজা বন্ধ করে দিলাম। তো আমি আমার নিজের বিছানায় বসে আছি এবং ছেলেটা আমার থেকে দূরে, অনেকটা দূরে চেয়ারের উপর বসে আছে। তো আমি যখন লাইট জ্বালালাম তখন আমি আসলে দেখে বুঝতে পারলাম যে আসলেই ছেলেটা মারাত্মক লেভেলের সুন্দর। আমি আর কি সুন্দরী, তার থেকে বেশি সুন্দর নুরানি চেহারা,
মনে হচ্ছে যে আল্লাহ তাআলা নিজের হাতে ছেলেটিকে তৈরি করেছে, এবং এত সুন্দর ছেলে এর আগে আমি কখনো দেখিনি। আর সে তো কোনো মানুষ না, সে হচ্ছে একটা জিন। তো আমি তখন ছেলেটিকে বললাম যে, আপনি আমাকেই কেন এবং আমার কাছেই কেন এসেছেন, আর আপনি আমাকে কোথা থেকে দেখলেন? আমি তো সবসময় পর্দা করি। তো ছেলেটি তখন বলল, আসলে সেদিন রাতের বেলা আমি একটা কাফেলায় যাচ্ছিলাম আমার কিছু সঙ্গী সাথীদের সাথে। তো এই দিক দিয়ে আমি উড়ে যাচ্ছিলাম, তো আচমকা আমার কানে একটি শব্দ ভেসে আসে, একটি কোরআন তিলাওয়াতের শব্দ। তো বরাবরই আমি কোরআন পছন্দ করি এবং আমি নিজেও একজন হাফেজ। আমি কোরআন 30 পারা কোরআন পারি এবং আমরা একজন মুসলিম গোত্র থেকে বিলং করি। তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগতো। তো আমি তখন আমার গোত্রের যেসব কাফেলার জিন ছিল ওদেরকে বললাম, তোমরা যাও, আমি আসছি, আমি তো দেখে আসি এই শব্দটা কোথা থেকে আসছে। তো ওনারা সবাই চলে গেল এবং আমি এখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি ওই জঙ্গলের ভিতরে নামলাম এবং দেখলাম কি যে শব্দটা এই ঘর থেকে ভেসে আসছে এবং সেটা একটা মেয়ের কণ্ঠে। তো এত সুন্দর কণ্ঠ আসলে এর আগে আমি কখনো শুনিনি। এবং যেহেতু মানুষের দুনিয়ায় খুব কম আসি আমরা, এবং মানুষের দুনিয়াতেই উড়ে বেড়াই আমরা, হয়তো মানুষের অগোচর আশেপাশেই থাকি, কিন্তু ওদিনকে আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি কসম কেটে বলছি, আপনাকে দেখে আমার এত পরিমাণ ভালো লাগে, আগুনের আলোতে আপনাকে এত পরিমাণ মায়াবী লাগছিল যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি আসলে দুঃখিত যে আমি আপনার আশেপাশে ঘোরাফেরা করেছি এবং আপনাকে আপনার অজান্তে দেখেছি। আপনাকে আরেকটা বিষয় বলে রাখা বাহুল্য, সেদিন রাতে আপনি ওইখানে জায়নামাজের উপর ঘুমিয়ে পড়েছিলেন, আপনার ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি আপনাকে বিছানার উপর শুইয়ে দিয়েছিলাম। তবে সেটা আমি করিনি, আমার এক বোন ছিল, পরিবোন, সেই বোনকে আমি ডেকে আপনাকে বিছানার উপর শুয়ে আপনার যে হিজাবটা ছিল সেটা আমি চেঞ্জ করতে বলেছিলাম ওকে। এবং আমার সেই বোনটা জানে যে আমি আপনাকে পছন্দ করি, যদি আমার আপন বোন না, সেই বোনটা জানে আপনাকে পছন্দ করি, এবং সে আপনাকে 2 দিন দেখেছে এবং সে বলেছে, মাশাআল্লাহ খুব সুন্দর, তোর সাথে খুব ভালো মানাবে কাফি। তো আমি এই কথা, ও ছেলেটি যখন এই কথা বললো, আমার কেন যেন ওর প্রতি একটু আগ্রহ বোধ হচ্ছিল, এবং ও আমাকে এত পরিমাণ খেয়াল করেছে, এবং আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি যে কেউ আমাকে এত পরিমাণ খেয়াল করেছে, আমার প্রতি এরকমভাবে আগ্রহ দেখিয়েছে, আমাকে প্রোটেক্ট করেছে। এই যে কত ছেলেই তো দেখি যারা কিনা আমাকে দেখিয়ে আমার শরীর ভোগ করার চেষ্টা করে, আমার শরীরের উপর তাদের নজর থাকে, আমার স্তন কীভাবে ভোগ করা যায় সেই দিকে তাকিয়ে থাকে ওরা। যদিও আমি ঢিলাঢালা কাপড় পরি না, টাইট কাপড় পরি না, ঢিলাঢালা কাপড় পরি, আমার শরীর ভোগ করার জন্য সবাই উৎপত্তভাবে লেগে থাকে। যতকে আমার আব্বা মারা গিয়েছে, ইভেন আমার আম্মার প্রতি তারা খারাপ নজরে তাকায়। তো এই প্রথম কোনো ছেলে দেখলাম যে কিনা আমার দিকে এরকমভাবে সুন্দরভাবে তাকায়, এমনকি সে চাইলে নিজেই কিন্তু আমাকে বিছানার উপর উঠে দিয়ে আসতে পারতো, বা সে চাইলে কিন্তু আমার শরীর ভোগ করতে পারতো, সেরকম সুযোগ তার কাছে ছিল। সে কিন্তু চাইলে এখনও পারে, কিন্তু সে এমনটা করে না। হয়তো আদর্শ কোনো পুরুষ এমনই হয়, সেটা মানুষ হোক বা জিন, এবং সে ওদিনকে তার বোনের দ্বারা আমাকে এইখানে উঠিয়ে দিয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে তার প্রতি আমার একটা অন্যরকম টান অনুভব হতে লাগলো। তো সেই ছেলেটি আমাকে আবার বলতে লাগলো যে আসলে আমি আপনাকে পছন্দ করি, এবং সেদিন প্রথম দেখায় আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। আপনি হয়তো আমাকে একটা জিন হিসাবে পছন্দ নাই করতে পারেন, বা আপনি একটা মানুষ, আমি একটা জিন, যদিও আমরা একই আল্লাহ তাআলার সৃষ্টি, তবু আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, আমাকে ভালো নাই লাগতে পারে। তবে আমি আপনাকে এতটুকু বলে রাখি যে আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমি আপনাকে রাজরানীর মতো করে রাখবো, এবং আপনাকে আমার আম্মা দেখতে চেয়েছে, আমি আম্মার কাছেও জানিয়েছি, আম্মাকেও বলেছি। তো আমার আম্মা আপনাকে দেখতে চেয়েছে এবং আমার আম্মা আপনার খুব প্রশংসা করেছে। আমার আম্মা আপনাকে দেখতে আসবে বলেছিল, তবে আমি বলেছি যে আমি ওর সঙ্গে এখন পর্যন্ত কথা বলিনি, এবং ওর মা আছে, ওর বাবা নেই। তো সব মিলিয়ে আমি আসলে আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনি আসলে আমাকে পছন্দ করবেন কিনা, এবং আমাকে ভালো লাগবে কিনা আপনার, সেটা আমি আপনার উপর ছেড়ে দিলাম। আমি আসলে আপনাকে ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আপনাকে দেখে আমি আপনাকে দেখতে চলে এসেছি, প্রত্যেকদিন রাত্রেবেলা আপনাকে দেখি আপনি যখন ঘুমিয়ে থাকেন। তবে আচমকা ওই দিন বিদ্যুৎ চলে আসার কারণে, এবং আমি হঠাৎ করে দৃশ্যমান কীভাবে হয়ে গেলাম আমি জানি না। আমি ভেবেছিলাম যে আমি আপনার সাথে দেখা দিব না, বা সেই সাহসটা আমার হয়ে ওঠেনি। তবে সেদিন আচমকা আপনি আমাকে দেখে ফেলেছিলেন। আসলে সেটা হয়তো আল্লাহ তাআলার একটা লীলা খেলা ছিল। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার যা বলার ছিল সব আমি বলে দিলাম আপনাকে। এখন বাকিটা আপনার ইচ্ছা, আপনি দেখুন কি করবেন। তো আমি তো আসলে সব বিষয় নিয়ে কনফিউজ ছিলাম। তো ও আমার নাম জানতো, আমার সমস্ত কিছু। তো সব মিলিয়ে আমি তখন বললাম কি যে আমি আসলে একটু ভেবে দেখি, আসলে সব কিছু তো হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, তবে আমি একটু ভেবে দেখি। তো ওই ছেলেটা যাওয়ার সময় বলে গেল যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে রাজিয়া। তো আমি তখন বললাম কি যে আপনাকে ধন্যবাদ। তো এরকম প্রশংসা এর আগে আমাকে কখনো করেনি কেউ। তো ওই ছেলেটা শুধুমাত্র আমার প্রশংসা করতো, এবং আমাকে সব বিপদে আপদে আমাকে রক্ষা করেছে এই কয়েকদিন। তো আমার ওই রাতে ওই ছেলেটার কথা শুধুমাত্র বারবার মাথায় আসছিল, এবং ওর
যে চিন্তাধারা বা ও যেসব জন্য আমার জন্য করেছে সব ভেবেই আমার কেন যেন মানে খুশি খুশি লাগছিল। এই প্রথম মনে হয় আব্বা মারা যাওয়ার পরে আমি নিজে এতখানি খুশি হলাম। আসলে সেটা বলে বোঝানো কখনো সম্ভব না যে কতখানি খুশি আমি ওই রাতে ছিলাম। তো ফজরের আজানের কিছুক্ষণ আগে আম্মা আসলো, তখন আমি কিন্তু ঘুমাই নাই। তো আমি আসলে এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে আমার আসলে ঘুমই হয় না, এবং কখন যে ফজরের আজান দিয়ে দিছে সেটাও আমার মাথায় ছিল না। তো আম্মা এসে বললো কি যে, কী রে তুই এখানে কিসের জন্য? তো আমি তখন বললাম কি যে, আম্মা ওই রুমে ভালো লাগতেছিল না, এই যে আমি এখানে চলে আসছি, উঠে নামাজ পড়তে হবে, একটু আগে আসছি। তা আম্মা তখন বললো আচ্ছা ঠিক আছে উঠে নামাজ পড়ে নে। তো ওই দিন নামাজ পড়ে আমি সকালবেলা আর কোরআন শরীফ পড়লাম না, আমি ঘুমায় গেলাম আর কি। তো আমার ঘুম ভাঙলো প্রায় 11টার দিকে। আম্মা এসে কয়েকবার ডাকছে খাওয়ার জন্য। তো 11টা পর্যন্ত কিসের জন্য ঘুমাচ্ছি এই বিষয় সম্পর্কে আম্মা নিজেও কনসার্ন ছিল, শরীর খারাপ করলো কিনা। তাই বললাম কিছু আম্মা একটু খারাপ লাগতেছে। তো ওই সময়টা হচ্ছে আমার পিরিয়ডের টাইম চলতেছিল। তো আম্মা হয়তো বুঝতে পারছে যে হয়তো পেট ব্যথা করতেছে, বেশি খারাপ লাগতেছে, এই জন্য আমাকে আর বেশি বিরক্ত করেনি। তো ওই দিন আমি হচ্ছে বের হই, আমি একদম সাহস করে বের হই, কারণ আমি জানি যে আমার সঙ্গে একটা জিন আছে এবং যে কিনা আমাকে সবসময় প্রোটেক্ট করবে। তো আমি তখন বাইরে বের হই, বাইরে বের হওয়ার সময় আমাকে এরকমভাবে একজন উত্ত্যক্ত করার চেষ্টা করে, এবং ওই দিনও আচমকা ওই জিনিসটা, ওরাও কিন্তু মোটরসাইকেল আসতেছিল, আচমকা ওদের মোটরসাইকেল ঠাস করে পড়ে যায়। আমি আসলে তখন খিলখিল করে হেসে দিই, কারণ আমি জানতাম যে আমার পাশে কাফি আছে এবং কাফি আমাকে প্রোটেক্ট করতেছে। তো আমি সেদিন খালাবাড়িতে গেলাম, মূলত খালাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমি আম্মাকে বলেছি আমি খালাবাড়ি থেকে ঘুরে আসি, একটু অনেকদিন যাই না, খালাতো বোনের সাথে একটু গল্প করে আসি। তো কয়েকদিন পরে খালাতো বোনের বিয়ে ছিল, তো বিয়ের আগে পরে তার দেখা হবে না, এটা ভেবে আমি আগেই বলি কি যে ওর সাথে একটু আমি গল্পগুজব করে আসি, একটু দেখা করে আসি। তো যাই হোক, আমি তখন ওর সাথে গল্পগুজব করছিলাম, এর মাঝখানে আমার খালাতো বোন সুজন ও আসে। আসার পরে ও আমাকে খারাপ কথা বলে, আমি একা ছিলাম, আমার খালাতো বোন তখন ওই রুমে গেছিলো। তো আমার সাথে খারাপ কথা বলার চেষ্টা করে এবং আমার কাছে এসে আমার মাথায় হাত দেয়, আমার মুখে হাত দেয়। তো আমি তো তখন ছোট না, তাই না? আর ও যে এর আগে কী করার চেষ্টা করছে সেটা তো আমি জানি। তো ও যখনই আমার মুখে হাত দিছে, আমার গালের মধ্যে হাত দিছে, ঠিক তখনই আমার মাথায় সমানে চাটি পড়তে লাগলো, এবং এমন এক ধাক্কা দিছে কাফি যে ও ধাক্কা খেয়ে উড়ে গিয়ে ওর যে ড্রেসিং টেবিল ছিল সেই ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গায়ে পড়লো আর কি। তো তখন সবাই ছুটে আসলো যে কী হয়েছে। তো ও নিজেও বুঝতে পারতেছিল না যে সুজন ওর সাথে কী হয়েছে। তো আমি বুঝতে পারছিলাম যে কাফি আমার সাথে আছে এবং কাফি নিশ্চয়ই এগুলো করতেছে। তো যাই হোক, অনেকটা সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। তো রাতের সময় আমি কখনো চলাফেরা করি নাই। তো কাফির সাহসে আমি রাতের বেলা একা বের হলাম। খালা বললো কি যাইতে পারবি? আমি বললাম কিছু সমস্যা নেই, এখন তো আমি ছোটো নাই। তো কাফি হচ্ছে গিয়ে রাত তখন 7টা 7:30 বাজে, যেহেতু শীতকালে একটু তাড়াতাড়ি সন্ধ্যা লেগেছে। তো আমি আমাদের যে বাজারে থাকতাম, মানে হচ্ছে যে উপজেলা সদরে থাকতাম, গ্রাম থেকে আসলাম। নামার পরে একটা শুনশান গলি ছিল। তো আমার তখন ভয় লাগতেছিল যে ওই গলিতে আমি যাবো কিনা, এবং গলিতে কুকুর ছিল। তো কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছিল। তো কাফি আমাকে দেখে বলল কি যে, সুলতানা তোমার ভয় নেই, আমি তোমার সাথে আছি, তুমি যাও, সামনে যাও। তো আমি এটা সাহস পেয়ে আমি সামনের দিকে গেলাম। তো কুকুরগুলো কাফিকে দেখে ঘেউ ঘেউ করতেছিল। তো কাফি তখন কুকুরগুলোকে কী করলো আল্লাহ জানে, কুকুরগুলো একদম শান্ত হয়ে গেল। কাফি আমার পেছনে ছিল, আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, এবং ওর কণ্ঠ শুনতে পাচ্ছিলাম যে, সুলতানা তুমি যাও, আমি তোমার সাথে আছি, তুমি ভয় পেও না। তো যাই হোক, ওই রাতে আমি বাড়িতে চলে আসলাম কাফির সাথে, এবং কাফি সবসময় আমার সাথে থাকতো। এরকম করে প্রায় সপ্তাহখানি কেটে গেল। ও মাঝখানে প্রত্যেক দিন আমি যেখানেই যেতাম, যখনই থাকতাম, ও সবসময় আমাকে হেল্প করতো, সবসময় আমাকে প্রোটেক্ট করতো। ও জাস্ট বলতো যে, একটা কথাই বলতো যদি আমি কোথাও ভয় পেতাম, যে বলতো সুলতানা তোমার কোনো ভয় নেই, তুমি যাও, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তো এরকম একটা পুরুষের সঙ্গ আসলে সকলেই পেতে চায়। তো আমার জীবনটা কাফি এরকমভাবে বদলে দিবে আমি কখনো ভাবতে পারিনি। তো পরবর্তীতে আমি ওই দিন রাত্রে কাফি আমাকে কয়েকবার জিজ্ঞেস করেছে, সুলতানা তুমি তো কিছু বললে না আমাকে, কি বলবে? তো আমি তো আসলে ওর পরীক্ষা নিচ্ছিলাম, ও আমাকে কতখানি ভালোবাসে, এবং ওর প্রতি যে আমার প্রথম দিন দেখাই ভালোবাসা চলে এসেছিল সেটা তো আমি জানি, এবং ওর প্রতি একটা অন্যরকম আবেগ, অন্যরকম টান, অন্যরকম ভালোবাসা আমার আছে, সেটা তো আমি জানি। প্রথম কোনো পুরুষের চেহারা দেখা, প্রথম কোনো পুরুষের সংস্পর্শে এরকমভাবে আসা, কেউ আমাকে এরকমভাবে প্রোটেক্ট করতেছে। তখন আমার বয়স প্রায় 18 বছর, আমি পুরোপুরি যৌবন হয়েছি, আমার যৌবনের একটা চাহিদা আছে। সব মিলিয়ে আমার কাফিকে কেন যেন এত পরিমাণ ভালো লাগতো, এবং কাফিকে আমি আসলে বোঝাতে চাইতাম যে আমাকে ভালোবাসি, কিন্তু বোঝাতাম না। কিন্তু ও আমার আশেপাশে সবসময় থাকতো, ঘোরাফেরা করতো। তো ওই দিন রাত্রেবেলা সুলতানা কাফি আসে, আসার পরে আমি বলি কি যে, কাফি আমি আসলে আমার আম্মার বিরুদ্ধে তো কিছু করতে পারবো না, আমার আম্মাকে বিষয়টা জানাতে হবে। তারপর হচ্ছে কি, তুমি এক কাজ করো, তোমার আম্মাকে আজকে আসতে বলো। তো তখন সন্ধ্যা ছিল। তো কাফি অনেক খুশি হয়ে গেল, ওর মুখের হাসিটা এত সুন্দর ছিল, এবং ও মাশাআল্লাহ বলে একটা দোয়া পড়লো। এবং সব মিলে আমার এইসব বিষয়ে ভালো লাগতো যে কাফি নিজে একজন হাফেজ, আমি একজন হাফেজা, ওর পরিবারের সকলেই এরকমভাবে ধার্মিক জিন, মুসলিম জিন।
তো ও আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, ওর সঙ্গে সঙ্গে চলে গেল সেই ওর মাকে আনতে, এবং ও মাত্র কয়েক মিনিটের মধ্যে ওর মাকে হাজির করলো এখানে, এবং সাথে ওর সেই বোনটা ছিল। আমি জাস্ট খালি একটা জিনিস দেখে অবাক করছিলাম যে ওর বোনটা এত সুন্দর কীভাবে, মানে পরীরা যে এত সুন্দর হয় সেটা এর আগে গল্প শুনেছি, তবে বাস্তবে দেখা হয়নি। তো ওর মা এবং ওর বোন আসলো। আসার পরে আমি আমার মাকে বললাম কি যে আম্মা, ওনারা তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। তো তখন আম্মা আসলে কিছু বুঝতে পারতেছেন না ওনারা ঘরের ভিতরে কীভাবে আসলো, কারণ বাইরে থেকে গ্রিলে তালা দেওয়া ছিল। তো তখন কাফির মা, সেও দেখতে অসম্ভব রকম সুন্দরী এবং হিজাব পরা ছিল, তখন এগিয়ে আসলো, বললো কি যে বেয়ান সাহেব কেমন আছেন। তো এই কথা শুনে সে বললো কি যে বেয়ান সাহেব মানে আমি বুঝতে পারলাম না। তো তখন কাফির মা সমস্ত কিছু খুলে বললো এবং বললো কি যে আমরা জিন জাতি এবং আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমাদের ছেলের বউ করে নিয়ে যেতে চাই। তো আম্মা শুরুতে রাজি হয় নাই, কিন্তু পরবর্তীতে ওরা বলে কি যে আপনারা রাজি হওয়া না হওয়া আপনাদের উপর ভরসা, তবে সম্ভবত কাফি আপনার মেয়েকে পছন্দ করে এবং আপনার মেয়েও সম্ভবত কাফিকে পছন্দ করে। তা আম্মা তখন আমাকে জিজ্ঞেস করলো, কিরে তুই? আমার কি যে হ্যাঁ আম্মা, কাফির সঙ্গে আমার এই যে দেখা হয়েছে 2 দিন আগে, এবং ও আসলে আমাকে পছন্দ করে, আমাকে এটা বলেছে। তো আম্মা বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে জানাবো। তো আম্মা আমাকে বকাঝকা করতে থাকে, তুই কেন একটা ছেলের সাথে দেখা করছিস, হ্যান ত্যান। তো আমি তখন বললাম যে আম্মা, ওই হচ্ছে গিয়ে আমার সাথে আমার রুমের ভিতরে ছিল প্রায় 6-7 দিন। ওরকম থাকা না, মানে আমাকে সবসময় দেখতে আসতো, আমাকে বাইরে থেকে প্রোটেস্ট করতো। আমি সমস্ত কিছু বললাম যে এরকম, আর তোমাকে তো আমাকে কোনো কিছু বলাই হয়নি আম্মা। তোমার কাকা কী করছে সেটা তুমি জানো, আমি সব ঘটনা বললাম। তারপরে আমার খালাতো ভাইয়ের কথা বললাম, বাইরে বখাটে ছেলেগুলোর কথা বললাম, এমনকি সমস্ত ঘটনাগুলো বললাম। আমি সব বলার সাহস শুধুমাত্র কাফির জন্য পাইছি। তো আম্মা শুনে তখন কান্না করে দিল, বলল যে তোর সাথে এত কিছু হয়েছে, তুই আমাকে বলিস না কিসের জন্য। তো আমি তখন বললাম, কাফি সেদিনকে কাকাকে এমন ভয় দেখাইছে, এমন শাস্তি দিছে যে কাকা সেদিনকে উড়ে পড়ে গেল না, ওই কাফি করছিল, এটা আমি জানতাম না। তো সব মিলিয়ে আসলে ছেলেটা খুব ভালো। আমি তো বলতেছি না ওর সাথে প্রেম করব, ওর সঙ্গে আমি থাকতে চাই, ও আমাকে বিয়ে করবে। একবার ওদের বাড়িতে ঘুরে আসুই না, জিনের দেশ হোক আর যাই হোক, জিন হলেও ওরা খুব ভালো। তো আম্মা তখন রাজি হয়ে যায় এবং বলে কি আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওদেরকে ডাক, আমি যাবো। তো ওই রাতের বেলায় ওই রাতে আর কি ওরা যখন চলে গেল, কাফি তো আমার সাথেই ছিল, আমি তো অদৃশ্য ছিল। তো তখন সে দৃশ্যমান হলো এবং আমার আম্মাকে সালাম দিল, পায়ে হাত দিয়ে সালাম করলো, বলে কি যে আম্মা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের রক্ষা করতে পারি এবং আপনাদেরকে আমি যেন রাজিয়ারকে খুশি রাখতে পারি। তো তখন ও ও হচ্ছে কি আমাদেরকে সেখানে নিয়ে গেল, ওরা যেখানে থাকে। সেখানে যাবার পর আমি আসলে দেখে অবাক হচ্ছিলাম যে আসলে অতিথি আপ্যায়ন কত সুন্দর হতে পারে, যে এরা আমাদেরকে কত পরিমাণ আদর যত্ন করে। আমার আম্মাকে এত সুন্দর করে আমন্ত্রণ জানালো, এত সুন্দর করে তারা গ্রহণ করলো। আমার আম্মাকে আসলে বুঝতেই দিল না যে ওনারা আমাদের প্রতি কোনো প্রকার ক্ষোভ রাখেনি, বা দুনিয়ার মানুষের প্রতি যেমনটা আমার আব্বা মারা যাওয়ার পরে হয়েছিল, যে আমার আব্বাকে কী পরিমাণ আব্বা মারা যাওয়ার পর আমাদেরকে কী পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছে, এমনকি আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে হয়েছে কতবার, কত মানুষের কাছে। তো সব মিলিয়ে আমি আসলে নিজেই অবাক হচ্ছিলাম যে কাফির ভালোবাসা দেখে, ওদের পরিবারের এত পরিমাণ সমীহ আদর যত্ন সব কিছু দেখে। তো ওই দিন রাতের বেলায় আমার আম্মাকে তারা বললো কি যে বিয়ান সাহেব, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকেই কাফির সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে চাই, আমাদের বউকে, আমরা তো বউ চাই না, আমরা একটা মেয়ে চাই। তো আসলে কাফি পছন্দ করার পরে আমরা ভেবেছিলাম যে মানুষ কেমন হবে না হবে। তো রাজিয়াকে আমাদেরকে এত পরিমাণ পছন্দ হয়েছে যে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের ছেলেকে কোনোদিন কোনো মানুষের সঙ্গে বিয়ে দিব। তো মানুষের সংস্পর্শের আগে কখনো আসেনি, মানুষ কেমন হয় তাও জানি না, তবে রাজিয়াকে দেখার পর আমার সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। এবং আপনারা এত সুন্দর একটা ধার্মিক পরিবার, আমরা নিজেরাও ধর্মকর্ম খুব ভালোবাসি। তো সব মিলিয়ে আপনার উপর ছেড়ে দিলাম, আপনি কী করবেন আপনি দেখেন। তো সব কিছু এত ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছিলো, আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি নিজের স্বপ্নে ভাবতে পারিনি যে ওই দিন আমি কাফির সাথে ঘুমাতে পারবো, এবং ওই দিন প্রথমবারের মতো কাফির ছোঁয়া পাবো আমি, এবং একজন পুরুষের ছোঁয়া, সে মানুষ হোক বা জিন হোক। তো ওই দিন আমার আম্মা রাজি হয়ে যায় এবং বলে কি যে এরকম সুখের সংবাদের আগে আমি কখনো শুনি নাই। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমরা শুধুমাত্র দুঃখই দেখেছি বিগত 3-4 বছরে। তবে আপনারা এত ভালো, এবং জিনদের সম্পর্কে খারাপ ধারণা ছিল আমার, জিনেরা খারাপ হয়, মানুষের ক্ষতি করে। তবে আপনারা যে পরিমাণ ভালো আমার জানা ছিল না। তো আমি আর কী বলবো বলেন মিয়ান সাহেব। তো এই কথা বলার পর কাফির মা আসলে খুব খুশি হয়ে যায়, এবং ওই রাতের বেলায় আমাদের দুজনকে কাজী ডেকে, মানে হুজুর ডেকে বিয়ে দেওয়া হয়, এবং ইসলামী শরিয়ত মোতাবেক যেরকমভাবে বিয়ে হওয়ার কথা ঠিক সেরকমভাবেই হয়। তো আমার মা এবং আমি খুব খুশি ছিলাম। তো আমাকে হচ্ছে গিয়ে ওই যে কাফির যে বোন ছিল, চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোন আমাকে নিয়ে গিয়ে ওদের ওইখানে যে জামা কাপড় পরে সেরকম দেখতে খুব সুন্দর একটা সাদা জামা আমাকে পরায়, এবং আমাকে দেখতে সত্যি ওদের মতো লাগতেছিল। এবং ওরা বলতেছিল যে ভাবি কি সুন্দর,
কি একদম পরীর মতো দেখতে। তা আমি তখন বললাম, পরী তো তোমরা, আসলে জিন পরী তো তোমরাই, তাই না? আমি তো আসলে জিন পরী না। তো তখন সেই মেয়েটি বলে উঠলো যে, আসলে ভাবি আপনাকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগতেছে তাদের মধ্যে থেকে। ভাইয়া কি ভাগ্যবান দেখেন, আপনাকে এত সুন্দর একটা বউ পেয়েছে। আমরা তো একদমই সুন্দর না। তো ওই দিন রাত্রেবেলা আমাকে ওরকমভাবে সাজিয়ে আমাদেরকে বিয়ে দেওয়া হলো ধুমধাম করে। তো ওদের বাড়িঘরদুর একটু অন্যরকম ছিল, একটু ভিন্ন ছিল, সব মিলিয়ে আলাদা রকমের ছিল। তো যাই হোক, কাফির সঙ্গে দিন রাত্রে বিয়ে হওয়ার পরে আমাকে এবং কাফিকে বাসর ঘরে ঢোকানো হলো। তো প্রথমবারের মতো কোনো পুরুষের সঙ্গে আজকে আমি ঘুমাবো, তো সেটা যদি হয় নিজের শখের পুরুষ, নিজের কাছের পুরুষ, তার স্পর্শ পেতে বা তাকে স্পর্শ করতে কিন্তু আমার কোনো কিছু যায় আসবে না। কিন্তু এর আগে যেসব স্পর্শ আমি পেয়েছি সেসব ছিল কিন্তু ব্যাড টাচ। তো কাফির আমার কাছে এগিয়ে আসলো এবং এগিয়ে এসে আমাকে আসলে জিজ্ঞেস করছিল যে আমি কি তোমার হাতটা ধরতে পারি কিনা। তো আমি যখন হাতটা এগিয়ে দিলাম, আসলে পুরুষ মানুষ তো এমনই হবে যে জোর জবরদস্তি করবে না, তার স্পর্শ পেতে অনুমতি নিবে, এরকমটাই তো হওয়ার কথা, তাই না? তো সে একজন আদর্শ স্বামী, আমার জীবনে আদর্শ স্বামী একজন পেয়েছি এবং এমনটাকেও ঘটবে, আমার কপালটা এরকমভাবে খুলে যাবে আমি আসলে স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক, কাফি যখন আমার কাছে আসে আমি বলে যে আমি কি হাতটা ধরতে পারি কিনা। তো আমি তখন তার কাছে হাত এগিয়ে দিই এবং সে আমার হাত ধরে বলে, মাশাআল্লাহ কি সুন্দর। তো ও তখন আমার কপালে একটা চুমু খায় এবং বলে যে আজকে থেকে সারা জীবনের জন্য আমি তোমাকে খুশি রাখবো। এবং ও যে ওই সময় এই কথা বলেছিল এবং ওর পরবর্তীতে আমাকে ঠিক সেই একই কথায় বরকরার রেখেছে, আমাকে এখন পর্যন্ত সে খুশি রেখেছে। তো ওদিন রাত্রেবেলা প্রথমবারের মতো কোনো পুরুষের সঙ্গে আমি মিলিত হই এবং সেটা একটা জিন ছিল এবং হয়তো মানুষ ছিল না, কিন্তু তার ছোঁয়াগুলো আমার এখনো ভালো লাগছিল, আসলে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, নিজেদের ইন্টিমেটের গল্প হয়তো আপনাদেরকে শোনানো উচিত হবে না। তো বিষয়টা আসলে এত চমৎকার ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। সেই প্রথম রাতের ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। তো যাই হোক, ওর পর থেকে আমি ওর সঙ্গে সংসার করতে থাকি। আমরা কাফিদের বাসায় ছিলাম 2 দিন এবং ওই 2 দিনই আমি কাফির সংস্পর্শে শুধু থাকতে চাইতাম এবং ওর আদর পেতে চাইতাম। এটা কেন আমি জানি না, তবে সম্ভবত সব মাদ্রাসার মেয়েদেরই এমনটা হয়ে থাকে। তো যাই হোক, 2 দিন পরে কাফি হচ্ছে গিয়ে সমস্ত কিছু সহকারে আমাদের বাড়িতে চলে আসলো এবং বাড়িতে এসে আমার সঙ্গে থাকতে লাগলো। প্রায় সপ্তাহখানেক এখানে ছিল। যেহেতু বিয়ের পরে ছেলেটা বাড়িতে শ্বশুর বাড়ি আসে, তো আমার আম্মা নিজেও খুব খুশি ছিল এরকম একটা জামাই পেয়ে। তো সব মিলিয়ে আমার ওই সময়টা এত পরিমাণ সুখের ছিল, আসলে এই কয়েক বছর দুঃখ কাটানোর পরে এরকম একটা সুখ আমার জীবনে আসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি, আমি কল্পনাও করতে পারিনি। আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল, ওরা যদিও জিনপরি ছিল, ওরা আমাকে খুব বেশি ভালোবাসতো, সবসময় আদর যত্ন করতো, আমাকে আমি যা চাইতাম তাই এনে দিত। এমনকি কাফি যে আমার হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ড পর্যন্ত আমি যা চাইতাম তাই এনে দিত। তো আমার বিয়ে হয় 2011 সালে। 11 সালে বিয়ে হওয়ার পরে আমার মা তো বেশ খুশি ছিল এসব বিষয়ে। তো এর পরবর্তী সময়ে আমার কাফির সঙ্গে 2টো সন্তান হয়, 2টোই মেয়ের সন্তান ছিল এবং তারা দেখতে এত ফুটফুটে, এত সুন্দর যে আপনারা দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন না। যদিও আমার মা এখন সেই বাড়িতে আমরা থাকি না, যে বাড়িতে আমরা ছিলাম ডিমলার, সেই বাড়িতে আমরা থাকি না, সে বাড়িতে এক প্রকার তালাবদ্ধ রয়েছে। আমরা মাঝে মধ্যে সেখানে যাই, হয়তো ঈদ হলে সেখানে যায়। আমার বড় বোন যে আছে, আমার বড় বোন এইসব বিষয়ে জানে না তেমন কিছু, শুধু জানে যে আমরা থাকি কোনো একটা জায়গায় এবং এখানে থাকি না, আমার যার সাথে বিয়ে হয়েছে। এবং ওরা কাফিকে দেখেছে, তবে কাফি যে একটা জিন সে বিষয়ে কিন্তু ওরা জানে না। এবং সব মিলিয়ে আমি এখন এত পরিমাণ সুখী আছি এবং জিনেদের ওইখানেই আছি আমার হাজব্যান্ডের সাথে। আমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে যাই, ওইখানে থাকি। আম্মা যখন আব্বার কথা মনে পড়ে তখন যাই আমরা, কারণ আব্বার কবর আমাদের বাড়ির একদম উঠানে ছিল। তো তখন গিয়ে 2 সপ্তাহ বা 1 মাস এরকমভাবে থেকে আসি এবং পরবর্তীতে চলে আসি। আবার মাঝে মধ্যে ওই যে টাকা পয়সা দেওয়া এখন আমাদের কাছে কোনো বিষয় না, বা সম্পত্তি, কাফিদের প্রচুর সম্পত্তি আছে এবং জিনেদের যেসব সম্পদ, মানুষের দুনিয়ার সমস্ত সম্পদ এক জায়গা করলে হয়তো এত সম্পদ হবে না, কথার কথা বললাম হিসেবে আর কি। তবে এরকমই ছিল আসলে। তো সব মিলিয়ে আমি এখন ভালো আছি, এখন খুব সুখে আছি। আসলে মানুষের জীবনে কখন কী ঘটেছে সেটা বলা বাহুল্য। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন কাফির সঙ্গে আমি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। তো আমার আম্মা একটু অসুস্থ আছে, যদিও যত প্রকার সুস্থতা ও অসুস্থতা আল্লাহর হাতে, আর কাফিদের এখানে চিকিৎসা বেশ উন্নত। তো সব মিলিয়ে এখানে খুব ভালোই আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এরকমভাবে সারা জীবন থাকতে পারি। তো আশা করি দর্শক আপনাদের আজকের ঘটনাটি ভালো লেগেছে। আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছিলেন নীলফামারী থেকে। তো গল্পটি শুনে খুব ভালো লাগলো। আসলে মানুষের দুঃখ কষ্ট কখন কীভাবে কী হয়ে যায় আসলে বলা মুশকিল, আবার কখন মানুষের জীবন সুখের হয়ে ওঠে সেটাও আসলে বলা মুশকিল। তো সব মিলিয়ে আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বরাবর মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স।
মেগাবক্সের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের সঙ্গে আপনাদের ঘটনা আমরা প্রকাশ করব এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।